অনিন্দ্যদা, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে তাকে বলতে দেওয়া হয়নি, তার পাশে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দাঁড়িয়েছে, আবার এইখানে পশ্চিমবঙ্গে সেই কংগ্রেসই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে। তাহলে ব্যাপারটা কি? আমি একটু তোমাদের জানতে চাই। দেখুন, এখানে বুঝতে হবে দুটো ব্যাপার। একটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি হচ্ছে দেশের শত্রু, দশের শত্রু। আমরা লড়াইটা করেছিলাম ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, এবং আজকে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেস যেভাবে অত্যাচার করছে, আমাদের কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পড়ছে এবং তার সাথে গাঁজা কেস দেওয়া হচ্ছে। আবার আমরা দেখছি এই ভেরি সাম্প্রতিক, খুব সাম্প্রতিক একজন কংগ্রেস কর্মীতে উত্তরবঙ্গে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে ইন্ডিয়া জোটের কথা বলবেন আর অন্যদিকে এখানে এসে সেই ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসকে দুর্বল করার পরিকল্পনা করবেন, সেখানে কিন্তু আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে উঠবে। কিন্তু শীর্ষ নেতৃত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছে, তারা তো পশ্চিমবঙ্গে নিয়ে কোনো ভাবছে না। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যারা পশ্চিমবঙ্গে কংগ্রেস, তারা আজকে দুর্ভোগের মধ্যে রয়েছে। এখানে কি কোথাও একটা মতবিরোধ তৈরি হচ্ছে? না, প্রত্যেক ক্ষেত্রে একটা ন্যাশনাল পার্টি, জাতীয় কংগ্রেস, ন্যাশনাল পার্টির ক্ষেত্রে আপনি দেখেছেন যখন 2021-এর নির্বাচন হয়েছিল বা 2024-এর নির্বাচন হয়েছিল, সেখানে কেরালার বুকে আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি, আবার এখানে সিপিএম এর সঙ্গে জোট করেছি। অতএব প্রত্যেক ক্ষেত্রে রণনীতি আর রণকৌশল থাকে, যে রণনীতি আর রণকৌশলকে সামনে রেখে একটি জাতীয় দল লড়াই করে। অতএব আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর আমি যদি খুব সোজাভাবে দিতাম, আপনি নিশ্চয়ই খুশি হতেন এবং আপনার চ্যানেলের টিআরপি নিশ্চয়ই মারাত্মকভাবে বাড়তো। কিন্তু আমি দুঃখিত, আমি সেটা করতে পারছি না। এখানে কংগ্রেস কর্মী যারা আছে, যারা পতাকা কাঁধে নিয়ে লড়াই করে, যারা রাস্তায় রাস্তায় স্লোগান দেয়, যারা প্রতিরোধ প্রতিবাদে মুখর হয়ে ওঠে, তারা আমাদের দলের সম্পদ আমি মনে করি। অতএব এই সম্পদকে যারা কারাবন্দী করতে চাইছে, যারা মিথ্যা মামলায় জড়িয়ে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ হবে। কিন্তু এখানে একটা কথা আপনি ভালো করে বুঝবেন, যে দিল্লির নেতৃত্ব কখনো আমাদের বলেনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা যাবে না। তারা বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা যাবে। অতএব দুটো আঙ্গিকে আপনি যদি এটা দেখেন, একদিকে দিল্লির নেতৃত্ব আমাদের বিজেপিকে আটকানোর জন্য চেষ্টা করছে, ইন্ডিয়া জোট, ইন্ডিয়া অ্যালায়েন্স, আর পশ্চিমবঙ্গের বুকে আমরা বিজেপি এবং তৃণমূলের যে অশুভ শক্তি, সেই শক্তিকে আটকানোর চেষ্টা করছি। মানুষ কি মেনে নেবে মনে করছেন? কোথাও দোস্তি আর কোথাও কুস্তি। মানুষ মেনে নেবে কি না মেনে নেবে সেটা এখনো সময় আসেনি বলার। 2026-এর নির্বাচন, 2026-এর রেজাল্টেই আমরা বুঝতে পারবো মানুষ মেনে নিল কি না নিল। কিন্তু আমরা বিজেপি এবং তৃণমূলের এই অশুভ শক্তির বিরুদ্ধে সারা বাংলা জুড়ে যে লড়াই চলছে, এই লড়াই আরো জোরদার হবে। ঠিক এই জায়গায় রেখে আমি বলবো যে কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কালকে ইস্তফা দিয়ে দিলেন। তাহলে কি এই একই জায়গায় কোথাও দিল্লিতে দোস্তি আর এখানে এখানে কুস্তি, এই জায়গাটাকে সামঞ্জস্য রাখতে না পেরেই কি তার এই সিদ্ধান্ত? না, কংগ্রেসের সংবিধান অনুযায়ী একজন মানুষ তিনি 3 বছর প্রেসিডেন্ট থাকতে পারেন। অধীর রঞ্জন চৌধুরী 3 বছরের বেশি প্রেসিডেন্ট থেকেছেন, স্বভাবতই কারণে এবং স্বাভাবিক কারণেই তাকে ইস্তফা দিতে হয়েছে। এবং অধীর রঞ্জন চৌধুরী যে ফর্মুলা দেখিয়েছে এবং আগামী দিনে যিনি আসবেন তিনিও সেই একই ফর্মুলা দেবে। এখানে অধীর রঞ্জন চৌধুরীর সাথে অন্য কংগ্রেস কর্মীদের বা অধীর রঞ্জন চৌধুরীর সাথে অন্য নেতাদের কোনো রকম বিরোধ নেই। বিরোধ একটাই, যে তৃণমূল আর বিজেপিকে ভারতবর্ষের বুকে বিরোধিতা করতে হবে, এটাই আমাদের সংকল্প। সেই জায়গায় দাঁড়িয়ে দেখি কি নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? কারণ অধীর রঞ্জন চৌধুরী ইস্তফার পর থেকেই একটা এরকমই কিছু ইঙ্গিত উঠে আসছে। এটা মিডিয়া তৈরি করছে। আমার মনে হয় না এরকম কোনো সমীকরণ তৈরি হচ্ছে। আর প্রতিনিয়ত রাজনীতি বদলায়, রাজনীতি মানুষের প্রয়োজনে হয়। এবার মানুষ যদি চায় তাহলে সমীকরণ বদলাবে, আর মানুষ যদি না চায় সমীকরণ বদলাবে না। অতএব এটা সময় যত যাবে আপনার কাছে পরিষ্কার হবে, আমার কাছে পরিষ্কার হবে। আমরা মানুষের হাতে ছেড়ে দিয়েছি, কারণ মানুষই আগামী দিনের গণতন্ত্রের সব থেকে বড় প্রহরী হচ্ছে মানুষ। অতএব মানুষ ঠিক করে দেবে আগামী দিনে কাদের হাত ধরবে আর কাদের হাত ছাড়বে। ইডি সিবিআই তৎপরতা রাজ্যে আবার দেখা যাচ্ছে, তো কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, ইডি সিবিআই তৎপরতা, ইডি সিবিআই কে আমরা দেখেছি রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। যে অজিত পাওয়ারকে 70,000 কোটি টাকা দুর্নীতির জন্য নরেন্দ্র মোদী বলেছিলেন দুনিয়া কা সবচেয়ে বড় চোর, সে অজিত পাওয়ারকে নিয়ে জোট করেছেন। এবং আপনি দেখবেন জয় পান্ডা থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একের পর এক নেতা বিজেপিতে গেছে, তারপরে বিজেপি থেকে শুদ্ধ হয়ে গেছে। এই তাপস রায়কে যখন ইডি রেড করলো, শুভেন্দু অধিকারী কি বলেছিলেন? শুভেন্দু অধিকারী বলেছিলেন চোরের বাড়িতে ইডি যাবে না তো কার বাড়িতে ইডি যাবে। আমরা পরবর্তীকালে কি দেখলাম? এই তাপস রায়কে দিয়ে একসাথে প্রেস কনফারেন্স করছে এবং পুষ্পস্তবক এবং গলায় উত্তরীয় দিয়ে এই তাপস রায়কে নিয়ে আসছেন দলে। অতএব বিজেপি মানেই যে চোর শোধনের একটা যন্ত্র হয়ে গেছে, ডাকাত শোধনের একটা যন্ত্র হয়ে গেছে, এটা কিন্তু মানুষ বুঝে গেছে। আর ইডি সিবিআই এর ক্ষেত্রে আমি আপনাকে বলি, এখানে যে তদন্ত হচ্ছে, এই তদন্ত কিন্তু প্রত্যেকটা কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং আদেশে হচ্ছে। অতএব মহামান্য আদালত যে নির্দেশ এবং আদেশ দিয়েছে ইডি এবং সিবিআই, সে নির্দেশ এবং আদেশকে শুধুমাত্র পালন করছে। যদি তৃণমূল কংগ্রেস মনে করে এর মধ্যে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র আছে, তাহলে সুপ্রিম কোর্ট যেতে পারে, হাইকোর্ট যেতে পারে। কিন্তু আজও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়ে শেখ শাহজাহান, পার্থ চ্যাটার্জি, বালুদার কিন্তু বেল হয়নি। অতএব
দুটো ন্যারেটিভ এখানে তৈরি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আপনি এটা বলতে চাইছেন যেখানে ইডিসিবিআই, এখানে ইডিসিবিআই ষড়যন্ত্র করছে না কেন? কলকাতা হাইকোর্টের আইনজীবীরা আছেন এবং তার সাথে মহামান্য বিচারকের নির্দেশে এবং আদেশে এখানে কিন্তু হচ্ছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা কি দেখছি, যেখানে 13 বার নোটিশ দেওয়ার বা মলয় ঘটককে অ্যারেস্ট করা না হয়, তারপরে আমরা দেখছি কি পি চিদম্বরমকে বাড়ির ছাদ টপকে, বাড়ির বারান্দা টপকে গ্রেপ্তার করা হচ্ছে। অতএব ইডিসিবিআই এর বিরুদ্ধে লড়াই করেছে জাতীয় কংগ্রেস, এটা 2014 থেকে আজ 2024 অব্দি লড়াই করছে। আবারও ট্রেন দুর্ঘটনা, একের পর এক ট্রেন ঘটনা সামনে আসছে, কিভাবে দেখছেন? ট্রেনের দেখুন, নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। দেখুন, যিনি ভারতবর্ষকে বলেছিলেন আত্মনির্ভর হতে ভারতবর্ষের মানুষকে, তিনি আজকে পরনির্ভর হয়ে চলছে। এই ট্রেন দুর্ঘটনার পেছনে যেটা সব থেকে বড় কারণ হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কি? এলএইচবি কোচ। এলএইচবি কোচটাকে দরকার ছিল আমাদের, যাতে এলএইচবি কোচ হলে অত্যাধুনিক কোচ। সেই কোচ যখন যদি কোনো ট্রেনের যদি মুখোমুখি সংঘাত তৈরি হয়, তাহলে একটা কোচ, একটা বগির মধ্যে ঢুকে যাবে না বা কোনো কারণে উল্টে যাবে না। কিন্তু আজকে এলএইচবি কোচের জন্য এখানে ইন্টিগ্রাল ফ্যাক্টরি চেন্নাই তৈরি করা হয়েছিল 2017 সালে, কিন্তু আজ অব্দি এলএইচবি কোচ, যেটা নরেন্দ্র মোদী সরকার বলেছিলেন যে 2023 সালের মধ্যে সমস্ত এলএইচবি কোচ হবে সমস্ত ট্রেনে, কিন্তু আমরা দেখলাম আজ অব্দি তার 10% এলএইচবি কোচ হয়েছে। এবং এলএইচবি কোচ না থাকার জন্য, সাধারণ বগি এবং সাধারণ কামরা থাকার জন্য আজকে ট্রেনে দুর্ঘটনা হচ্ছে। এবং তার সাথে রেলের সুরক্ষার জন্য 1 লক্ষ কোটি টাকার বাজেট স্যাংশন করেছিল অর্থ দপ্তর, কিন্তু আমরা কি দেখলাম, এই 1 লক্ষ কোটি টাকার বাজেট যে কোনো কারণে হোক আমরা দেখতে পাচ্ছি যে সেটার থেকে কোনো অর্থ বরাদ্দ করা হলো না। ফলে রেলের সিগন্যালিং ব্যবস্থার অত্যাধুনিকীকরণ করা হয়নি। এবং তার সাথে আমরা দেখছি গ্রুপ সিতে প্রচুর মানুষ আছে আজকে, 3 লক্ষ পদ খালি। অর্থাৎ 3 লক্ষ পদ খালি হওয়ার জন্য সেখানে গ্রুপ সিতে যদি আজকে নিয়োগ হতো, তাহলে হিউম্যান এরার, যেটা আমরা বারবার বলি, তাহলে হিউম্যান এরার ঘটতো না। এক একজনকে 18 ঘন্টা, 19 ঘন্টা, 20 ঘন্টা করে চাকরি করতে হচ্ছে। অর্থাৎ 18 ঘন্টা 19 ঘন্টা চাকরি করলে তার মস্তিষ্ক আর কাজ করে না। যদি এখানে আরো নতুন কোনো লোককে নিয়োগ করা হতো, তাহলে কিন্তু আমরা আজকে এই ট্রেন দুর্ঘটনার হাত থেকে আমরা অনেকটাই নিস্তার পেতাম। একদম শেষ প্রশ্ন, যেটা প্রথমে আমি বলেছিলাম সেই জায়গায় যাব, যে আজকে রাজ্যে কংগ্রেসের অস্তিত্ব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যেখানে 2টো এমপি ছিল সেখানে 1টা এমপি হয়েছে, এবং বিধানসভায় দেখতে গেলে তোমাদের আসন শূন্য। তো সামনে 2026-এর বিধানসভা ইলেকশন, তো সেখানে দাঁড়িয়ে কি মনে হয়, কংগ্রেস কি পুনরুদ্ধার করতে পারবে একটু হলেও এই রাজ্যে? কংগ্রেস পুনরুদ্ধার করবে। কেন, একটা সময় আপনি জানেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। 1977 সালে নির্বাচনে জরুরি অবস্থার পরে তিনি যখন নির্বাচনে লড়লেন, ইন্দিরা গান্ধীকে সরিয়ে দিল এই ভারতবর্ষের মানুষ। আবার 1980 সালে সেই ইন্দিরা গান্ধীকে 2/3 মেজরিটি দিয়ে ক্ষমতা নিয়ে এলো। অতএব কংগ্রেস এমন একটা দল, তাদের কোনোদিন বিনাশ হয় না, তাদের দুর্বল হতে পারে, সবল হতে পারে। 2026-এর নির্বাচন আমরা আশা করছি এই সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে বাংলার মানুষ অপসারণ করবে, এবং সেটা জাতীয় কংগ্রেসের হাত ধরেই হবে। ধন্যবাদ।